আমি মৈনাক। ট্রেন থেকে নেমে স্টেশনে পা দিতেই যেন মনের ভিতর এক প্রশান্তি অনুভব হচ্ছিল। মনে হচ্ছিল গ্রামের হাওয়া বাতাসেই যেন একটু শান্তি লুকিয়ে আছে, যা শহরের ব্যস্ততার ভিড়ে খুঁজে পাওয়া মুশকিল। সেই ছোট্টবেলা থেকে শহরে বড় হয়ে ওঠার কারণে গ্রামের জীবনযাপন নিয়ে তেমন কোনো ধারণাই ছিল না আমার। ট্রেন থেকে নেমে রিক্সা বা ভ্যানে চড়তে ইচ্ছা করছিল না। তাই ভাবলাম গ্রামের এই হাওয়া আর শান্তনিষ্ঠ মনোরম পরিবেশ উপভোগ করতে করতে হেঁটেই যাওয়া যাক, তাহলে মনটা আরো বেশি ভালো হয়ে যাবে। হাঁটতে হাঁটতে রাস্তার পাশে চোখে পড়ল একটি চায়ের স্টল। অনেকক্ষণ চা খাওয়া হয়নি, তাই মনটা বেশ চা চা করছিল। আকাশটাও মেঘলা হয়ে রয়েছে। এই মেঘলা পরিবেশে চা খেতে বেশ দারুণ লাগবে, তাই এই সুযোগটা মিস করলাম না। এমন পরিবেশ তো আর প্রতিদিন পাওয়া যাবে না। চায়ের দোকানের সামনে গিয়ে দেখি ৪৫ থেকে ৫০ বছর বয়সী একজন লোক চা বানাচ্ছে। আমি আস্তে করে সামনে রাখা একটি বেঞ্চে বসে বললাম, চাচা, এক কাপ চা দিন তো। দিচ্ছি বাবু, দিচ্ছি। ঠিক আছে চাচা, দিন। তা বাবু, এই গ্রামে নতুন নাকি? আগে তো আপনাকে এই গ্রামে দেখিনি। হ্যাঁ চাচা, আজই এসেছি শহর থেকে। ভেবেছিলাম গ্রামে হয়তো থাকতেই পারবো না, কিন্তু এই গ্রামের মাটিতে পা দিতে না দিতেই আমার ধারণাটি একদম বদলে গেল। যেমন সুন্দর তার নাম, তেমনই তার রূপ। একেবারে মোক্ষম কথা কইছেন বাবু। তা হঠাৎ করে আমাকে ওই গ্রামে আপনাকে মতো শহরে মানুষের কাম কি? আমাকে ওই গ্রামের মানুষ তো অনেক সহজ সরল। আপনারাই সবার প্যাচ লাগাইয়া দিবেন নাকি? আরে না না, আপনাদের মধ্যে প্যাচ লাগানোর কি সাধ্য আমার আছে? এই জঙ্গলে একটু কাজ থাকায় এখানে আসা। তা জঙ্গলে আবার কি কাজ নেই? ওই জঙ্গলে একটু পরিদর্শন করতে হবে, এই আর কি। হঠাৎ কেন জানি চাচাকে কাজের কথা বলতে ইচ্ছা করলো না, তাই চুপ করে গেলাম। তা বাবু, আপনি কি সব বললেন? ওই বন অধিদপ্তর নাকি ওইসব নাকি? আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, কইতে পারি না ঠিক মতো। হ্যাঁ চাচা, আমি বন অধিদপ্তরেই কাজ করি। বন জঙ্গল পর্যবেক্ষণ আর অবৈধ কারবার বন্ধ করাই আমার কাজ। তা বিয়া শাদি করছেন নাকি বাবু? আরে না না, আমার কি বিয়ে টিয়ে করার বয়স হয়েছে নাকি এখনো? আরো কিছুদিন যাক, তারপর না হয় ভেবে দেখবো। তা বুঝলো, অবিবাহিত। তা এখন ভালো কথা বলি শুনেন, হেলা ফেলা কইরেন না আবার। ঠিক আছে, বলুন কি বলবেন। রাতে ঘুমানোর আগে বাড়ির বাইরে দরজার সামনে একটা মাইয়া লোকের একজোড়া জুতা রাইখা দিয়েন, নয়তো বিপদে পড়তে পারেন। এ আবার কেমন কথা? জুতা কেন রাখবো? এটা আবার কোন নিয়ম রে ভাই? মনে কিছু কইরেন না বাবু, এর থেকে বেশি কিছু জিগাইলে আমি আর কইতে পারব না বাবু। আচ্ছা ঠিক আছে চাচা, আমি তাহলে আসি। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, খানিক বাদেই হয়তো রাত নামবে। চায়ের দাম মিটিয়ে আবার হাঁটতে লাগলাম।
লোকটির কথা শুনে কেমন যেন অদ্ভুত লাগলো। এমন অদ্ভুত নিয়মের কথা আমি এর আগে কখনো শুনিনি। যাকে যা হবে দেখা যাবে, আমি এসব নিয়ে কিছু ভাবতেও পারবো না। রাতের আধারে তারাগুলোর মিটমিটি আলোতে হাঁটতে খুব ভালোই লাগছিল। শহরে অত আলোর ভিড়ে গ্রামের এই মনোরম শান্ত স্তব্ধ পরিবেশ আমাকে প্রতিনিয়ত ঘোরের ভিতর ফেলে দিচ্ছিল। মুগ্ধতার রাশ যেন কাটিয়েই তুলতে পারছিলাম না। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার কাঙ্ক্ষিত ঠিকানায়। আমার সামনে ঘাড়ের চালা আর মাটির একটি একতলা বাড়ি। উপর মহল থেকে নির্দেশ পাওয়ার পরপরই এক দুঃসম্পর্কের কাকাকে দিয়ে এই বাড়িটি ভাড়া করিয়েছিলাম। তার পছন্দেই সবকিছু। আমার তেমন কিছুই জানা হয়নি এই বাড়িটি সম্বন্ধে। এই গ্রামে রাতে থাকার মতন কোনো হোটেলও নেই, তাই তো এই বাড়িটি ভাড়া করা। জানি থাকতে একটু কষ্ট হবে, তবে মানিয়ে নিতে পারবো। সবার আগে ওনার কাছ থেকে বাড়িটির ঠিকানা জেনে নিয়েছিলাম। এই গ্রামের একদম শেষের দিকের বাড়িটা। এই বাড়ির পরে আর কোনো বাড়ি নেই। শুনেছি এর পরে নাকি ফসলের মাঠ, তাই কাকাবাবু আমাকে একটু সাবধানে থাকতে বলেছেন। এখানে রাতে নাকি শিয়ালের অত্যাচার অনেক বেশি। তবে বাড়ি যেমনই হোক, থাকার জন্য একটা ভালো জায়গা পেয়েছি, এটাই অনেক। এমন উপকারী বা কজন করে। বাড়ির ভিতরে ঢুকতেই বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। শরীরটা বেশ ক্লান্ত লাগছিল। এতটা পথ এর আগে কখনো হেঁটেছি বলে মনে নেই। ট্রেনের মধ্যে বেশ জমিয়ে বিরিয়ানি খেয়েছিলাম, তাই আর রাতে খাবারের প্রয়োজন পড়ল না। হঠাৎ বাহির থেকে বিদ্যুৎ চমকানোর আওয়াজ আর ঝলকানি দেখতে পেলাম। বুঝতে পারলাম বেশ জোরে বৃষ্টি নামবে। আর চিন্তা নেই, রাতে ঘুমটা বেশ জমিয়ে হবে। বরাবরই বৃষ্টি আসলে আমি ঘুমাতে পছন্দ করি। মনের কথাগুলো শেষ না করতেই বাহিরে মুষলধারে বৃষ্টি নামল। বৃষ্টির ফোঁটার দিকে মনোনিবেশ করতেই যেন ঘুমের দেশে হারিয়ে গেলাম। আর কিছু মনে নেই। হঠাৎই দরজায় ঠকঠক আওয়াজে ঘুম থেকে লাফিয়ে উঠলাম। আচমকা শব্দে যেন বুকের ভেতরের তবলাটা বেজে উঠল। কিন্তু বুঝতে পারলাম না এত রাতে দরজায় কে নক করছে। উঠতে না উঠতেই আবারও দরজায় ধাক্কা পড়ল। আমি এবার কিছুটা বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলাম, কে? বাইরে কে? বাইরে থেকে কোনো সাড়া পেলাম না। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। হাত পায়ে যেন কোনো বল পাচ্ছিলাম না। এমন অপরিচিত জায়গায় আবার এত রাতে কে আসবে? আর কেনই বা আসবে? কারোই তো জানার কথা নয় যে আমি এই বাড়িতে এসেছি। আবার মনে হলো বৃষ্টিতে হয়তো কেউ বিপদে পড়েছে। আর দেরি না করে দরজাটি খুলে দিলাম। দরজাটি খুলে যেন আমি আরো অবাক হয়ে গেলাম। দেখলাম বাইরে কেউ নেই, শুনশান করছে চারপাশ। তখনও ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এমন বৃষ্টির মধ্যেও কি কেউ মজা করে নাকি? নাকি আমার মনের ভুল? হিসেবটা যেন মিলাতেই পারছি না। মনের ভুল ভেবে দরজাটি লাগিয়ে দিতে যাব ঠিক এমন সময় নুপুরের ঝমঝম আওয়াজে আবারও চমকে গেলাম। মনে হলো কেউ নুপুর পায়ে আমার পিছন দিয়ে দৌড়ে পালালো। আমি পিছনে ফিরে দেখলাম আমার পিছনে কেউ নেই। মনের ভিতর আরো ভয় জড়ো হতে লাগলো। এই আওয়াজটি আমি ভুল শুনিনি, স্পষ্ট শুনেছি। আমার ভয় সময়ের সাথে সাথে আরো বাড়তে লাগলো। ভয়ে ভয়ে তাড়াহুড়ো করে দরজাটি লাগাতে যাব, ঠিক অমন সময় আচমকা আমার সামনে সাদা শাড়ি পরা এক ভয়ঙ্কর চেহারার নারী উপস্থিত হলো। আমি
বলে বোঝাতে পারবো না মেয়েটা কতটা ভয়ানক। আমি ভয়ে মাটিতে পড়ে চিৎকার করে উঠলাম, বাঁচাও। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? বাবা, বাঁচলাম। কিন্তু আমি এমন ভয়ানক স্বপ্ন কেন দেখলাম? নিজের করা প্রশ্নে যেন কোনো উত্তরই খুঁজে পাচ্ছিলাম না। বিছানা ত্যাগ করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম গতকালের সেই চায়ের দোকানের উদ্দেশ্যে। সকাল সকাল এক কাপ চা না খেলে আমার দিনটাই ভালো শুরু হয় না। চাচা, এক কাপ চা করে দিন তো। চাচা এক কাপ চা আমার হাতে ধরিয়ে দিল। চা খেতে চা খেতে খেতে গত রাতের স্বপ্নটির কথা ভাবছিলাম। স্বপ্নটি যেন আমার একদমই বাস্তবের মতোই মনে হচ্ছিল। মনে হচ্ছিল সত্যি সত্যি ওই ঘটনাটি আমার সাথে ঘটেছে। আপনাকে বেশ অন্যমনস্ক লাগছে দেখছি। তা ব্যাপার কি বাবু? হঠাৎ চাচার কথায় দুঃস্বপ্নটির ঘোর কাটিয়ে বের হলাম। চাচাকে বললাম, না না চাচা, তেমন কিছুই না। মনে মনে ভাবছিলাম, চাচাকে গত রাতের স্বপ্নটির কথা বলি। তা গত রাতে দরজার বাইরে কি জোড়া জোড়া রেখেছিলেন? না গো চাচা, রাখা তো হয়নি। আসলে অনেক রাত হয়েছিল, তার মধ্যে বাইরে আবার বৃষ্টিও পড়ছিল। আমার কাছে তো মেয়েদের জুতা ছিল না, তাই রাখিনি। তবে মনে হচ্ছে আপনার সামনে ঘোর বিপদ। আজ রাতে আর না রেখে থাইকেন না বাবু, নয়তো আপনার কিন্তু ভালো হবে না। ঠিক আছে চাচা। এই লোকটির মাথায় আসলেই সমস্যা আছে, বারবার আমাকে জুতার কথা বলছে। কি হবে জুতা রেখে? আজব মানুষ। এমনিতেই যে পাগল লোক, তাকে যদি আবার স্বপ্নের কথা বলি তাহলে তো কি যে করবে সে। দোকান থেকে বেরিয়ে পড়লাম নিজের কাজের উদ্দেশ্যে। সারাদিন কাজ করে রাতে বাড়ি ফিরতেই দিলাম বিশাল এক লম্বা ঘুম। বেশ ঘুমাচ্ছিলাম নিজের মতো। হঠাৎ ঠিক গত রাতের মতো আবারও সেই ঠকঠক আওয়াজ। আবারও ঘুম ভেঙে গেল আমার। আমি হকচকিয়ে উঠে আজ আর দেরি না করে মনে সাহস নিয়ে দ্রুত এগিয়ে গেলাম দরজাটি খোলার জন্য। ভেবে নিয়েছি স্বপ্নই তো, যা হয় হবে। দরজা খুলতেই দেখি আমার সামনে সাদা শাড়ি পরা একটি মেয়ে। দরজা খুলেই যেন আমি হকচকিয়ে গেলাম। এত রাতে একটি মেয়ে সাদা শাড়ি পরে কেনই বা আমার বাড়িতে আসবে? বেশ খটকা লাগছিল। মেয়েটির চেহারা ছিল অপরূপ। স্বপ্নের মধ্যেও যে মেয়েটিকে এত সুন্দর দেখতে তা আগে জানতাম না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কে আপনি? আমাকে বাঁচান, দয়া করে আমাকে বাঁচান, নয়তো সে আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে আমাকে। কে মারবে আপনাকে? সে চলে এসেছে, সে চলে এসেছে, আমাকে বাঁচান। সে সে আমাকে বাঁচতে দিবে না কিছুতেই। আমি যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলাম না। হাত পা থরথর করে কাঁপছিল। একই সাথে একই রকম দেখতে হুবহুব দুইজন মেয়ে কিভাবে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে পারে? কিছুতেই যেন এসব বিশ্বাস হচ্ছিল না আমার। পুরো শরীর যেন আমার ঘেমে যাচ্ছিল। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তৎক্ষণাৎ আমার চোখের পলক পড়তেই দেখি দ্বিতীয় মেয়েটির চেহারা পাল্টে গিয়েছে।
তার পুরো শরীরে ক্ষত বিক্ষতের দাগ। গত রাতের সেই ভয়ঙ্কর চেহারাটি, ভয়ে আমার নিঃশ্বাস আটকে গেল। সাথে সাথে সেই মেয়েটি, প্রথম মেয়েটির গলায় কামড় দিয়ে ফ্যাল ফ্যাল করে দুজনের দিকে তাকিয়ে হাসতে লাগলো। কি বিশ্রী হাসি রে বাবা! স্বপ্ন যে এতটা ভয়ানক হতে পারে জানতাম না। ব্যথায় যেখানে তার আর্তনাদ করার কথা, সেখানে দুজনে হা করে হাসছে। এইসব দৃশ্য যেন আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। এসব দেখে তৎক্ষণাৎ আমার পুরো মাথায় ঘুরে আসলো। সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। সকাল সকাল ঘুম ভাঙতেই দেখি আমি মাটিতে পড়ে আছি। তৎক্ষণাৎ কাল রাতের ঘটনা মনে পড়তেই এক মুহূর্ত দেরি না করে আমি চলে গেলাম সেই চায়ের দোকানে। চাচা, ও চাচা, চাচা, সাদা শাড়ি পরা মেয়েটিকে? কোন সাদা শাড়ি পরা মেয়ে? কাল রাতে আমার বাড়িতে এসেছিল। তা আপনি আবার আমার কথা অগ্রাহ্য করেছেন বুঝি? জোড়া ঘরের বাইরে রাখেননি, তাই না? হ্যাঁ চাচা। বুঝেছি। তবে শুনুন সকল ঘটনা। তবে ভাইবেন না যে এটাও মিথ্যা কথা। না চাচা, বলুন আপনি। প্রায় 2 বছর আগে ওই রকম রাতে অবিবাহিত কয়েকজন ছেলে এসে পিকনিকের জন্য, আমরা গ্রামের সাদাসিধা মানুষ চিনতে বরাবরই ভুল করি। ওই অসহায় মেয়েটিও তাই করেছিল। ছেলেগুলোর মধ্যে একজনের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপরে এক রাতে ছেলেগুলো মেয়েটির সর্বনাশ করে তাকে মেরে ফেলে দেয় আর তারপর পালিয়ে যায়। আর তারপর প্রতিশোধ নেওয়ার জন্য মেয়েটি রোজ রাতে গ্রামে ঘুরে বেড়ায়। আর যখনই কারো বাড়ির বাইরে মেয়েদের জুতা না দেখে তাদেরকেই মেরে ফেলার চেষ্টা করে। সে মনে করে অবিবাহিত ছেলেরা খারাপ। তবে আপনার ভাগ্যটা ভালো ছিল, আপনাকে কিছু করেনি। চাচার মুখ থেকে সব ঘটনা শুনে আমি ঠিক করলাম এই গ্রামে আমার আর থাকা উচিত হবে না। গত রাতে মারতে পারেনি, তাই বলে যে আজও মারবে না এর কোনো নিশ্চয়তা নেই। আমি আবার শহরে ফিরে আসার সিদ্ধান্ত নিলাম।